তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান এমডিসি অর্থাৎ পাস কোর্সে দুটো পেপার পড়তে হবে, একটি হচ্ছে CC4 পেপার এবং আরেকটি হচ্ছে CC5 পেপার। আজকে ক্লাসে তোমাদের এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে প্রথমে তোমাদের পেপারের নামগুলো বলে দেব। তোমাদের পেপারের নাম প্রথমেই CC4 পেপার যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তা 1 এবং CC5 হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড থিওরিজ অর্থাৎ জনপ্রশাসনের ধারণা এবং তত্ত্ব। এই দুটি পেপার তোমাদের পড়তে হচ্ছে এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো। কোয়েশ্চেন প্যাটার্ন কী আছে? তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন দু ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে। এক তো 15 নম্বরের প্রশ্ন যেটা 4টে অ্যান্সার করতে হবে, আর হচ্ছে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই দুই ধরনের প্রশ্ন আছে। 15 নম্বরের জন্য তোমাদের কিন্তু খুব বেশি লেখার দরকার পড়ে না, 300 শব্দের মধ্যে লিখতে হয় এবং 5 নম্বরের জন্য 100 শব্দের মধ্যে লিখতে হয়। তোমাদের তাহলে কোয়েশ্চেন প্যাটার্ন এবং পেপারগুলোর নাম বলে দিলাম। এবারে তোমরা এই দুটি পেপারের কমপ্লিট সাজেশান দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবারে তোমরা দুটো পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। প্রথম যে পেপারটি আছে CC4 পেপার, পেপারের নাম ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তা 1। এখান থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আমি আগে বলে দিয়েছি। 15 নম্বরের মডিউল 1 থেকে প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, দণ্ডনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরের প্রশ্ন, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা বিস্তারিত আলোচনা করো। নেক্সট, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও জিয়াউদ্দিন বারাউনির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন আছে সমন্বয়বাদ কি, এর প্রসারে কবিরের অবদান। আর যেগুলো দেখবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। পরের প্রশ্ন, বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন ও মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মূল পার্থক্য লেখো। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ধারণা বিস্তারিত আলোচনা করো। স্বরাজ সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মত প্রকাশের স্বাধীনতা এবং সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা আলোচনা করো। তারপরের প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, রাজা রামমোহন রায়কে কেন ভারতের উদারবাদের অগ্রদূত বলা হয়। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন প্রথমেই আছে মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত সপ্তাঙ্গ তত্ত্বটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে ভারতীয় রাষ্ট্রচিন্তায় সমন্বয়বাদের নীতি সম্পর্কে একটা টিকা। নেক্সট আছে মধ্যযুগের রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য। নেক্সট, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ভাবনার ওপর টিকা। নেক্সট, বারাউনি ও আবুল ফজলের চিন্তার তুলনামূলক আলোচনা। নেক্সট, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান। পরের প্রশ্ন আছে ভারতের মধ্যযুগের রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে যে ইসলামী ধারণা পাওয়া যায় তার মূল্যায়ন করো। এবারে মডিউল 2-এ কী আছে দেখো। মডিউল 2-এ হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাবনার ওপর টিকা। পরের প্রশ্ন আছে সমাজ সংস্কারক হিসাবে রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। পরের প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে মহাত্মা গান্ধীর ধারণা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে রামমোহন রায়ের ধারণা সংক্ষেপে লেখো। এবার পরের প্রশ্ন আছে জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ধারণা, সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা। এবারে দ্বিতীয় যে পেপার পড়তে হবে, দুটো পেপার পড়তে হবে 4th সেমিস্টারে তোমাদের। প্রথমেই আমি বলেছি সিসি যে সাবজেক্টগুলো আছে সেখানে প্রত্যেকটা সিসি সাবজেক্টে
দুটো পেপার পড়তে হবে, দুটো সিসি সাবজেক্ট, সেখানে দুটো দুটো 4টে পেপার টোটাল পড়তে হবে। আর মাইনরের একটা পেপার আর একটা এইসি কম্পালসারি, সেটা বাংলা বা ইংলিশ হতে পারে। এই 6টা পেপার তোমাদের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে হচ্ছে। দ্বিতীয় পেপার সাজেশান আলোচনা করছি, তার আগে একটা বিষয় বলি, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়েছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। আমাদের অনলাইন কোচিং ক্লাসও চলছে, সেখানেও চাইলে অ্যাডমিশন নিতে পারো। ইচ্ছুক ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবে। দেখো, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসন বা গণপ্রশাসন যেটাকে বলা হয়, এই পেপারের সাজেশান দেখো। প্রথমেই 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন, সনাতন জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র কিভাবে বদলে দিচ্ছে তা বিশ্লেষণ করো। নেক্সট আছে শাসন ব্যবস্থা বা গভর্নেন্স বলতে কী বোঝো, 1990-এর দশকের পর থেকে এর বিবর্তন বা মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেখো, তারপরে প্রশ্ন, উন্নয়ন প্রশাসনের ধারণা আলোচনা করো। উন্নয়ন প্রশাসনের ধারণা আলোচনা করো, তার সঙ্গে আছে তুলনামূলক প্রশাসনের সঙ্গে এর পার্থক্য কী। পরের প্রশ্ন হচ্ছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট অর্থাৎ নব জনব্যবস্থাপনা ধারণা, বিকাশ ও মূল বৈশিষ্ট্য। নেক্সট, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝো, এর সুবিধা অসুবিধা। সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার নীতি ও রূপরেখা আলোচনা করো। জনপ্রশাসনের রাজনীতি, প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরের প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পর্যায়গুলি আলোচনা করো। নেক্সট, জননীতি তত্ত্বের মডেলের গুরুত্ব কী, জননীতি প্রণয়নের প্রধান মডেলগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, প্রশাসনের জবাবদিহিতা বলতে কী বোঝো, এর বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। নেক্সট, প্রশাসন প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। তারপরে প্রশাসনের সমন্বয় সাধন কেন প্রয়োজন, এটি অর্জনের উপায়গুলি কী কী। পরের প্রশ্ন, জননীতি নির্ধারণের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নীতি নির্ধারণকারী ব্যক্তি বা গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। তারপরে আছে রিক্সের প্রিজমেটিক মডেল। রিক্সের প্রিজমেটিক মডেলের একটি সমালোচনামূলক মূল্যায়ন। এবারে 5 নম্বরের প্রশ্ন প্রথমেই দেখো মডিউল 1। মডিউল 1 থেকে আছে আদেশের ঐক্য কাকে বলে। নেক্সট আছে নিয়ন্ত্রণের পরিধি বা সীমা বলতে কী বোঝো। নেক্সট, লাইন ও স্টাফের মধ্যে পার্থক্য নির্দেশ করো। নেক্সট, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, মিনব্রুক সম্মেলনের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, কর্তৃত্ব ক্ষমতার মধ্যে পার্থক্য কী। পরের প্রশ্ন, সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে সাদৃশ্যগুলি লেখো। এবার মডিউল 2 থেকে আছে প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট, আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তত্ত্ব অনুসরণে বিশ্লেষণ করো। নেক্সট, জননীতির বাস্তবায়ন প্রক্রিয়ার প্রধান বাধাসমূহ কী কী। পরের প্রশ্ন, হারবার্ট সাইমনের সিদ্ধান্ত গ্রহণ মডেলের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, পরিবেশ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি কী। নেক্সট আছে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগের মধ্যে পার্থক্য। নেক্সট, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার মধ্যে পার্থক্য। এই হচ্ছে তোমাদের টোটাল দুটো পেপারের কমপ্লিট সাজেশন।